বিতাড়িত আওয়ামী লীগ সাম্প্রদায়িক উস্কানিতে লিপ্ত বলেছেন ডক্টর ইউনূস। সব ধর্মাবলম্বী বাংলাদেশে ভালো আছে জানালেন সংখ্যালঘু নেতারা। ভারতের উস্কানি ধরে ফেলেছে দেশের মানুষ বললেন বিএনপি নেতারা। সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে রিটের রায় ১৭ ডিসেম্বর। মামলা থাকলেই গ্রেফতার নয়, গণ আন্দোলন দমনে জড়িত পুলিশদের খোঁজা হচ্ছে। সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিতাড়িত করা হলেও আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, সুযোগ পেলেই দিচ্ছে সাম্প্রদায়িক উস্কানি। সেজন্য মত, পথ, ধর্ম আলাদা হলেও এক পরিবার উল্লেখ করে সাম্প্রদায়িক সহিংসতা যেন না ঘটে, সবাইকে এক হয়ে সেই চেষ্টা করার আহ্বান জানান ডক্টর ইউনূস। রকনুজ্জামানের রিপোর্ট। সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডার বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সাথে বৈঠকে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠকে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতাদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারাও অংশ নেন। বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা সাম্প্রদায়িক সহিংসতা নিয়ে দেশে বিদেশে যে অভিযোগ পাল্টা অভিযোগ চলছে তার বিপরীতে প্রকৃত তথ্য বের করার তাগিদ দেন। বলেন, শান্তি যেহেতু সবার লক্ষ্য, তাই সহিংসতা নিয়ে তথ্যের হেরফেরের সুযোগ নেই। ধর্মীয় নেতাদের এজন্য উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। হয়ে গেলে তাৎক্ষণিকভাবে যেন খবরটা পাওয়া যায় এবং সমাধান করা যায়। যে দিক থেকে দোষী তাকে বিচারের আওতায় আনতে হবে, এটা হলো সরকারের দায়িত্ব। আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবার এক, আমরা সবাই একই পরিবারের সদস্য। সাম্প্রদায়িক উস্কানির জন্য বিতাড়িত রাজনৈতিক গোষ্ঠীর পাশাপাশি বাইরের প্রোপাগান্ডাকে দায়ী করেন প্রধান উপদেষ্টা। একটা দলকে, একটা রাজনৈতিক গোষ্ঠীকে আমরা এখান থেকে বিতাড়িত করেছি, তারা কিন্তু তাতেই শেষ হয়ে যায়নি, সম্পূর্ণ সমাপ্ত মনে করে নাই। তারা দেশে এবং বিদেশে তারা অবস্থান করছে। তারা সুযোগ পেলেই একটা উস্কানিমূলক কিছু একটা করবে। কাজে সেটার থেকে আমরা কিভাবে এই উস্কানিটাকে চিহ্নিত করতে পারবো এবং উস্কানিতে সাড়া না দেওয়া, এইটার থেকে আমরা কিভাবে বাঁচবো, এইটাই আমাদের। আমরা সব দিকে ঠিক আছি, কিন্তু এই বাইরের থেকে আসতেছে, একটা ক্ষোভ সৃষ্টি করছে, আর একটা হলো যে উস্কানি সৃষ্টি করছে। উস্কানিটা এমন নিখুঁতভাবে করে বোঝা যায় না যে এটা উস্কানি। কাজে এটার থেকে কি করব? তারপরে বহির্বিশ্বে আবার কেউ আছে যারা আমাদেরকে বিভিন্নভাবে উস্কানির সূত্রপাত করে। আমি যেটা উল্লেখ করতে চাচ্ছি, এটা আমাদের কারণে হচ্ছে না, হচ্ছে বাইরের একটা কারণে। এই বাইরের কারণটাকে আমরা কিভাবে সম্বরণ করতে পারবো এবং সেটার পরবর্তীতে রাজনৈতিকভাবে বা রাষ্ট্রীয়ভাবে প্রতিকারও সম্ভব হবে। কোন ধরনের সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা যেন না ঘটে, সেজন্য পরিবেশ তৈরির উপর জোর দেন ডক্টর ইউনূস। কোথাও কিছু ঘটলে দ্রুত প্রতিকারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। আমরা এমন একটা বাংলাদেশ করব, এই ধরনের দুর্ঘটনা ঘটবেও না, এবং ঘটলেও এটা আমরা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা সামাল দিতে পারবো। এই ধরনের একটা রাষ্ট্র আমরা যেন আমরা গঠন করতে পারি। এটা ভয়মুক্ত রাষ্ট্র, যে একজন নাগরিককে ভয় পাবে না, এবং এমন এক রাষ্ট্র আমরা নিশ্চিতভাবে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি ভিন্নভাবে। বর্তমানে যা আছে তার কিছুটা রদবদল করে না, একেবারে কাঠামোগতভাবে পরিষ্কার করে, যে আমরা পরস্পরই যারা আমরা এই দেশে বসবাস করি তাদের সম্পর্ককে নতুন সূত্রে গাঁথা। শুধু সাম্প্রদায়িক সহনশীল নয়, সব ধর্মমতের ঐক্যের মধ্য দিয়ে শান্তির এক ঐক্যবদ্ধ ভয়মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। ধন্যবাদ সবাইকে। রকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ভারতকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের চালানো গণহত্যার স্বীকৃতি দিতে হবে বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বলেন, ভারতের অপতথ্য দুদেশের সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারা বলছেন, বাংলাদেশে সংখ্যালঘুরা অনেক ভালো আছেন, ভারত ঢাকাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ বিরোধী
ব্যাপক প্রোপাগান্ডা সহ অপতত্ত্বের বিরুদ্ধে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের নেতারা, ছিলেন আলেম ওলামারাও। বৈঠকে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক উত্তেজনা, ভারতীয় গণমাধ্যমের লাগাতার অপপ্রচার মোকাবেলায় পরামর্শ চাওয়া হয় তাদের কাছ থেকে। আমাদের দেশে সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ আছেন, আদৌ নিরাপদ থাকবেন, তাদেরকে নিরাপদ রাখবার জন্য আমাদের সরকার যেমন কাজ করছে, ধর্মীয় নেতৃত্ব তারা তাদের জায়গা থেকে কাজ করছেন। অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সেখানে স্বীকার করেছেন তারা কোনো বৈষম্যের শিকার নয়, তাদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না, তারা কোনো প্রকারের ভয়ভীতিতেও নাই। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি নাই পাশের দেশে, সেখানে অনেক মসজিদকে শহীদ করা হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মীয় নেতারা। জানান বাংলাদেশে তারা অনেক ভালো আছেন। সারা পৃথিবীর মিডিয়া যেন জানতে পারে যে বাংলাদেশের মানুষ তারা সম্প্রীতির মানুষ, তারা মিলেমিশে থাকে, তারা একসাথে পথ চলে। আমরা বাংলাদেশে ভালো আছি, আমাদের কোনো সমস্যা নাই। আমরা বলেছি যেখানে যেখানে সমস্যা ছিল আমরা সেটা উল্লেখ করেছি, ওনাকে জানিয়েছি। আমি হিন্দু, এই মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই তো উপস্থিত হয়েছি। কারোর মধ্যে তো ফাটল নেই, কারোর মধ্যে বিভেদ নেই, সকলের লক্ষ্য কিন্তু এক জায়গায়। কিন্তু আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে বিদেশে সেটাকে যদি একটা খারাপ কিছু তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে, এটা আমরা চাই না। ঐক্যবদ্ধ হয়েছি, যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব। আমরা ঐক্যবদ্ধ আছি, এই সরকারকে আমরা সহযোগিতা করব। বিশ্বের মধ্যে জানুক যে বাংলাদেশ একটি সম্প্রতির দেশ। আমরা ঐক্যবদ্ধনে থাকতে চাই, আবহমানকালে যে সংস্কৃতি আমরা সেরকম একটি রাষ্ট্র তৈরি করতে চাই। উপদেষ্টা মাহফুজ আলম বলেন, কোনো হঠকারিতাকে এই সরকার প্রশ্রয় দিবে না। ঐক্যবদ্ধ থাকলে অপপ্রচার চললেও দেশ এগিয়ে যাবে, দাবি প্রেস সচিব শফিকুল আলমের। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে, এটার স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে। এটা হচ্ছে প্রথম। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়ার যে ভূমিকা, এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা কার্টেইল করতে হবে। এটা আপনাদের দেখতে হবে যে এইভাবে এই কোঅর্ডিনেটেড ক্যাম্পেইন যেটা আপনারা চালাচ্ছেন, মিস ইনফরমেশন, এটা আসলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ। আমরা আশা করি তাদের সম্মতি হবে এবং বাংলাদেশের মিডিয়ার আসলে এখন দায়িত্ব এসে পড়েছে, দায়িত্ব কাঁধে আপনাদের সবার এবং আমাদের সবার, যে আমরা সত্যটাকে তুলে ধরব। ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে আমাদের বিগেস্ট এক্সপোর্ট ডেস্টিনেশন, তো তাদের সাথে আমরা বসছি, সবাইকে নিয়ে আমরা বসছি, সব আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল ইন্টারেস্টের যে জায়গাগুলো সেগুলো নিয়ে প্রত্যেকটা নিয়ে কথা হবে। কোথাও কেউ নিপীড়িত হলে তার বিরুদ্ধে সরকার গৃহীত ব্যবস্থার কথাও প্রচার করতে হবে, ঠেকায় পড়ে নয়, সহজাত ঐক্য বজায় রাখতে হবে বলেও জানান তারা। তাদের মধ্যে যে এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজের একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যা 7:30টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 30 জনের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। এর মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই, কানাডা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া ও গ্রিসের প্রতিনিধিরা। এ সময় তারা প্রধান উপদেষ্টাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আলোচনা করেন প্রবাসীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিভিন্ন দাবির বিষয়ে। লিখিতভাবে তাদের বক্তব্য ও দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে দেয়া হয়। প্রতিনিধি দলকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ সম্পর্কে সত্য তথ্য তুলে ধরতে প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে সাম্প্রতিক পরিস্থিতি জানতে ও আসন্ন বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকায় থাকতে কলকাতা ও আগরতলার মিশন প্রধানকে ঢাকা আসতে বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আমিন বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা ভারতে বসে লন্ডনে ভার্চুয়ালি বক্তব্য দেবেন কিনা তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নেই। আগামী সোমবার ইউরোপীয় ইউনিয়নের 27 দেশের আবাসিক ও
অনাবাসিক রাষ্ট্রদূত ঢাকায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান মুখপাত্র রফিকুল আমিন। তিনি বলেন, ঢাকায় আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে বাণিজ্য, সীমান্ত, পানি ও কানেক্টিভিটি সহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে। ভারতের সাথে আগের সরকারের সম্পাদিত চুক্তি রিভিউ করার দাবি যৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, নানা সমস্যার কারণে এটা করতে বিলম্ব হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা করেন তিনি। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক থাকায় ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কোনো বৈপরীত্য হবে না বলেও আশা করেন তিনি। চিফ অ্যাডভাইজারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের দূতদের যে সভাটা হবে সেটার সম্ভাব্য যে ক্ষেত্রগুলো আলোচনায় আসতে পারে, সম্ভাবনার নতুন ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা, এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কীভাবে সহায়তা বা কোঅপারেশন হতে পারে সেই আলোচনা আসতে পারে। রোহিঙ্গা ইস্যুটা এখানে থাকবে বলে আমরা আশা করছি। এবার নিজ স্ত্রীর ভারতীয় শাড়ি ছুঁড়ে ফেলে দিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সেই শাড়ি পোড়ানো হলো জাতীয় প্রেস ক্লাবের সামনে। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বললেন, জনগণ তাদের ভোটের অধিকার চায়, তাই সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া শুরু করা জরুরি। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। পার্শ্ববর্তী দেশ যে আমাদের এখানে উস্কানি দিতে পারে এটা গোটা জাতি ধরে ফেলেছে। আমাদের ঐক্য ইস্পাত কঠিন ঐক্য, এই ঐক্য কেউ ভাঙতে পারবে না। একটি পুরনো শাড়ি আমার বাসায় আমার স্ত্রীর ছিল, আমার স্ত্রী আমাকে দিয়েছে একটি শাড়ি, ইন্ডিয়ান শাড়ি আছে, আমি বলছি দিয়ে দাও, সে দিয়ে দিয়েছে। আমরা টাঙ্গাইলের শাড়ি পরবো, আমরা রাজশাহী সিল্ক পরবো, আমরা কুমিল্লার খদ্দর পরবো, আমরা ইয়ে করবো। বন্ধুরা আমার, এই সেই ইন্ডিয়ান শাড়ি, এই ইন্ডিয়ান স্ত্রী ছিল, সে নিজেই এই শাড়ি দিয়েছে। এইটা আজকে আপনাদের সামনে ছুঁড়ে ফেললাম। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় ভারতের মুখাপেক্ষী না হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। তারা বলেন, বাংলাদেশের মানুষ কোনো দেশের কাছে মাথা নত করবে না। এ সময় জনগণের ভোটাধিকার নিয়ে কথা বলেন ডক্টর আব্দুল মঈন খান। আপনারা অবাক বিষয়ে লক্ষ্য করবেন, তৃণমূলের মানুষ খেতে পায় না, দুমুঠো কষ্ট করে রাতের খাবার জোগাড় করে। তারা বলবে আমি অর্থবিত্ত বৈভব সম্পর্কে না, আমি ভোটের অধিকার। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের সত্য। দুঃখের বিষয় হচ্ছে আমরা যারা সেই সত্যে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থবিত্ত বৈভব, ক্ষমতা, পজিশন, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এগুলোর পিছনে নানা রকম উস্কানি দিলেও বাংলাদেশের মানুষ ভারতের কোনো উস্কানিতে পা দেয়নি। পার্শ্ববর্তী দেশের উস্কানি গোটা জাতি এখন ধরে ফেলেছে বলেও মন্তব্য করেন বিএনপি ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জুলাই আগস্টের হত্যা, গণহত্যা নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই নিষেধাজ্ঞার আদেশ দেয়। এরই মধ্যে যেসব বক্তব্য দিয়েছে সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরাতেও নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী তামিম জানান, শেখ হাসিনার বক্তব্য দেওয়ার অধিকার থাকলেও দেশের সংবিধান ও বিদেশের আইন অনুযায়ী ঘৃণা সৃষ্টিকারী বক্তব্য তিনি দিতে পারেন না। প্রসিকিউটর আব্দুল্লাহ আল নোমান জানান, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ও সরিয়ে ফেলার বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ ফেসবুক, ইউটিউব, টুইটার সহ গণমাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠানো হবে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বেশ কয়েকটি গণমাধ্যমে শেখ হাসিনার বেশ কিছু বক্তব্য প্রচার ও প্রকাশ হয়, যেগুলো ট্রাইব্যুনালের তদন্ত এবং বিচার কাজে বাধা সৃষ্টি করতে পারে বলে দাবি করে বৃহস্পতিবার প্রসিকিউশনের পক্ষ থেকে তা প্রচার ও প্রকাশে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করা হয়।
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ বেশ কিছু বিষয়ে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের রায় 17 ডিসেম্বর। পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের উপর দেয়া রুল শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রায়ের এই দিন ধার্য করে। বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2011 সালের 30 জুন সংবিধানের ওই সংশোধনী আনা হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর 17 আগস্ট পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 ব্যক্তি হাইকোর্টে রিট করেন। এই রিটের শুনানি নিয়ে পঞ্চদশ সংশোধনী বাতিলে রুল দেয়া হয়। রুলের শুনানিতে বিএনপি ও জামাত সহ 10 জন অন্তর্ভুক্ত হয়ে শুনানি করেন। অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয় এই সংশোধনীতে। আজকে মাননীয় আদালত সবকিছু বিবেচনা করে 17 ডিসেম্বর 2024 এই মামলার সংক্ষিপ্ত রায় ঘোষণা করবেন মর্মে দেশ ও জাতির ক্রান্তিকালে বিএনসিসি সদস্যরা বিশাল শক্তি হিসেবে আবির্ভূত হবে আশা সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। আশুলিয়ার বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তিনি আশাবাদ জানান। সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান বলেন, বিএনসিসি সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা নৌ ও বিমান শাখার চৌকস দল গার্ড অফ অনার দেয়। পরে সেনাপ্রধান উদ্বোধনী ফলক উন্মোচন এবং বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপণ করেন। ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেয়া পুলিশ কর্মকর্তা সহ সদস্যদের শনাক্তে কাজ চলছে, জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম। পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব নেবার পর বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন বাহারুল আলম। স্বীকার করেন, ছাত্র জনতার অভ্যুত্থানে কিছু পুলিশের নেতিবাচক ভূমিকার কথা। সেসব পুলিশের সংখ্যা কত প্রশ্ন ছিল আইজিপির কাছে। পুলিশকে জনবান্ধব হতে বেশ কিছু পদক্ষেপের কথা বলেন আইজিপি। বলেন, পুলিশ থাকবে রাজনৈতিক প্রভাব মুক্ত, সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার কথাও বলেন বাহারুল আলম। সম্প্রতি বাংলাদেশ ভ্রমণে বিদেশি কয়েকটি রাষ্ট্রের ট্রাভেল অ্যালার্ট বিষয়ে আইজিপি বলেন, হামলার কোনো আশঙ্কা না থাকলেও পুলিশ সতর্কই আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে উত্তেজনা নেই, ভারতীয় মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঢাকায় নয়, দিল্লিতেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন দরকার। বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস স্টেশনে আয়োজিত আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ভারতীয় মিডিয়ার মতো জঘন্য অপপ্রচার ও মিথ্যাচার বিশ্বের আর কোনো দেশের মিডিয়া পারে না। তাদের অপপ্রচারের জবাব দিতে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে সত্য প্রকাশের আহ্বান জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশের জন্য নয়, বরং ভারতের জন্য প্রয়োজন। তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা এমন দাবি করেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতেই শান্তির অভাব রয়েছে, বাংলাদেশে দল মত আলাদা থাকলেও জাতীয় স্বার্থে সবাই ঐক্যবদ্ধ। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন এবং রিপন দাস নামে আরেক যুবক গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাদের চট্টগ্রামের আদালতে তোলা হতে পারে। বুধবার রাতে ভৈরব বাজার রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয় প্রধান আসামি চন্দনকে। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে আসামি চন্দনকে চট্টগ্রামের কোতোয়ালি থানার পরিদর্শক রুবেল আরফাদের কাছে হস্তান্তর করে ভৈরব থানা পুলিশ। সন্ধ্যায় তাকে নিয়ে চট্টগ্রামে পৌঁছায় তারা। চট্টগ্রাম বান্ডেল রোডের সেবক কলোনির মেথরপট্টি এলাকার বাসিন্দা চন্দন আলিফ হত্যা মামলার 1 নম্বর আসামি। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের আনোয়ারা থেকে রিপন দাস নামে আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে। রিপন দাস চট্টগ্রাম মহানগরীর পাথরঘাটা হরশচন্দ্র লেনের মৃদুল দাসের ছেলে। চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার মেডিসিন শপ নামের একটি ওষুধের দোকানের কর্মচারী রিপন। সিএমপির অতিরিক্ত উপকমিশনার তারেক আজিজ জানান, রিপন এজাহারভুক্ত আসামি না হলেও আইনজীবী হত্যায় প্রাপ্ত ভিডিও ফুটেজে বটি হাতে তাকে দেখা গেছে। 26 নভেম্বর চট্টগ্রামের এসি দত্ত রোডের এক বিল্ডিং এর সামনে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়।
যুব বিশ্বকাপে কোয়ালিফাই করা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। দেয়া হয়েছে ৫ লাখ টাকা পুরস্কার। আর্থিক সীমাবদ্ধতার কারণে পুরস্কারের এই পরিমাণের কথা জানান বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। ওমানে জুনিয়র এশিয়া কাপ হকিতে ৫ম স্থান অর্জন করে বাংলাদেশ, প্রথমবার যোগ্যতা অর্জন করে যুব বিশ্বকাপে খেলার। মানিক মাহমুদের রিপোর্ট। বাংলাদেশের হকিতে সবচেয়ে বড় কৃতিত্ব দেখিয়েছে যুবদল। বিশ্বকাপে খেলার স্বপ্নটা এখন বাস্তব। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে যুব বিশ্বকাপে খেলবে বাংলাদেশ দল। ওমানে জুনিয়র এশিয়া কাপে দুর্দান্ত খেলেছে কোচ মওদুদুর রহমান শুভর শিষ্যরা। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে প্রথমবার যুব বিশ্বকাপ হকিতে খেলা নিশ্চিত করে বাংলাদেশ। টুর্নামেন্টের শেষ ম্যাচে চীনকে হারিয়ে পঞ্চম হয় তারা। দেশে ফিরেই হকি ফেডারেশন থেকে সংবর্ধনা পায় যুবদল। বিমান বাহিনীর ফ্যালকন হলে খেলোয়াড়, কোচ সহ দলের সবাইকে অভিনন্দন জানান বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দেন পুরস্কারের ঘোষণা। বিশ্বকাপের দীর্ঘমেয়াদী প্রস্তুতিতে দ্রুতই দলের অনুশীলন ক্যাম্প শুরু হবে, দেয়া হবে যথাসাধ্য সহযোগিতা, জানান ফেডারেশন সভাপতি। তোমাদের অর্জনে আমরা খুশি হয়েছি, যদিও আমাদের আর্থিক অবস্থা এতটা ভালো না, তারপরেও আমি তোমাদেরকে একটা ৫ লক্ষ টাকার অনুদান ঘোষণা করছি। আমরা ডিসেম্বরের শেষেই একটা বিজয় দিবস টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি। আমাদের প্রস্তুতির জন্য যা যা করণীয় সেই ব্যাপারে আমার সহযোগিতা থাকবে এবং আমরা চেষ্টা করব এবার ক্যাম্পটা ৬ মাসের জন্য চালানোর জন্য। নানা সংকটের মধ্য দিয়ে চলা হকিতে যুবদল সাফল্য আনলেও তাদের পথ চলায় থাকছে শঙ্কা। বিদেশে ম্যাচ খেলা সহ উন্নত প্রশিক্ষণের জন্য পৃষ্ঠপোষকতার অভাব সভাপতির কণ্ঠে। লিগ বা অন্যান্য টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এই জন্য শুধু হকি ফেডারেশন একা পারবে না। সত্যি কথা বলতে আমাদের দরকার হচ্ছে যথেষ্ট স্পন্সর, যথেষ্ট সহযোগিতা অন্যান্য জায়গা থেকে। আমরা যখন পাবো আমরা অবশ্যই আমাদের চেষ্টা বলবৎ থাকবে। এই প্রথম হকির কোনো বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ। লাল সবুজের দলকে প্রস্তুত করতে কোচ শুভ চান বিশ্বকাপের দলগুলোর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ। কম সময়ে যা পারছি আলহামদুলিল্লাহ, বাট দেশে দিতে পারছি এই জিনিসটা, এটাই আলহামদুলিল্লাহ। ফিলিংস অবশ্যই গ্রেট, কারণ ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশ হিস্ট্রি আমরা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছি। হকিতে ইউরোপিয়ান কান্ট্রিগুলো ডমিনেট করতেছে, তা আমাদের প্র্যাকটিস ম্যাচগুলো সাধারণত আমি চাইবো যে এইসব দলের সাথেই যাতে খেলা হয়। আগামী বছর মার্চে প্রিমিয়ার লিগ ও সেপ্টেম্বরে ফ্র্যাঞ্চাইজি লিগ হকি আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বিতাড়িত আওয়ামী লীগ সাম্প্রদায়িক উস্কানিতে লিপ্ত বলেছেন ডক্টর ইউনূস। সব ধর্মাবলম্বীরাই বাংলাদেশে ভালো আছে জানালেন সংখ্যালঘু নেতারা। ভারতের উস্কানি ধরে ফেলেছে দেশের মানুষ বললেন বিএনপি নেতারা। সংস্কারের পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়া শুরুর তাগিদ। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য মিডিয়ায় প্রচারে নিষেধাজ্ঞা। সংবিধানের ৫ম সংশোধনী নিয়ে রিটের রায় ১৭ ডিসেম্বর। মামলা থাকলেই গ্রেফতার নয়, গণ আন্দোলন দমনে জড়িত পুলিশদের খোঁজা হচ্ছে। সংবাদ সম্মেলনে আইজিপি বাহারুল আলম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।